গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আগের দিন একটি পোস্টের মধ্যে দিয়ে জানিয়েছি আমাদের হৃদয় ভাঙা খবরটি। অনেকটা স্বার্থপর হয়েই সবাই আজ নিজের নিজের কাজে ফিরে যেতে বাধ্য হয়েছি। আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না যে সেটা আমরা করব। তাই আমিও স্বার্থপরের মতোই আজ থেকে ব্লগ বানানো শুরু করে দিলাম। প্রতিদিনের স্বভাব একবার হলেও ব্যালকনিতে এসে দাঁড়াবো, না হয় বাগানের দিক করে যাব। তবে যে কখনো একা একা আমাকে ব্যালকনিতে আসতে হবে বা বাগানের দিকে যেতে হবে কখনোই কিন্তু আমি চিন্তা করিনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি বারবার তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি যে আমি কার কথা বলছি এতক্ষণে। আসলে হয়েছে বলতে এই মুহূর্তটা আমাদের কাছে অনেকটাই কিন্তু কষ্টের বলবো নাকি অন্য কোনো ভাষায় বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। তো আমার কাছে আজকের এই ব্লগটাও একটু কষ্টদায়ক হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারছি না। তো সেই কারণে তোমাদেরকে আমি জানাচ্ছি যদি ব্লগের মধ্যে কোনো কিছু ভুলভাল বলে থাকি তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই মুহূর্তটা আমাদের কাছে অনেকটাই কষ্টের হয়ে উঠছে। তো এখন এইভাবে কাজকর্ম করছি, সেখানেও তোমরা দেখতে পাবে যে আমাদের মুখে কিন্তু কোনো রকম হাসি নেই। যে হাসিটা আগে তোমরা দেখেছো বা দেখো, তো সেই সময়টুকু তোমরা কিন্তু এখন ফিল করতে পারবে যে হ্যাঁ সত্যিই আমাদের মুখে যেন হাসিটা কোথাও লুকিয়ে গেছে। আমাদের শুধু বারবার করে মনে হচ্ছে যেন পাশে থেকে আমাদেরকে দেখছে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে আমাকে দেখছে, ঠিক এরকম একটা আমাদের অবস্থা হয়ে উঠেছে। যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি এখন পর্যন্ত তাতে কিন্তু ক্ষমা করে দিও। আশা করছি আজকের এই ব্লগটা আমি যে পরিমাণে মিস করছি, যেভাবে আমি কাজ করছিলাম তোমরা সেটাই হয়তো দেখতে পাবে। এখন হয়তো তোমাদের মধ্যে অনেকেই ভাববে তাহলে এত কষ্টের মাঝখানে তুমি এভাবে কেন ব্লগ করছো। প্রথম কথা আমি বলি যে আমি নিজেকে ব্যস্ততা রাখতে চাই যে হ্যাঁ আমি কাজের মধ্যে দিয়ে রয়েছি এবং তোমাদের সাথে কথা বলছি, এতে হয়তো একটু হলেও আমি হ্যাপি হব। এবং আগের দিনে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম এবং শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, তখন মাই বলছিল এবং হাজব্যান্ড বলছিল যে তুমি কাজের মধ্যে দিয়ে ফিরে আসো, যেরকম আমি আমার কাজের মধ্যে দিয়ে ফিরে গেছি। সাথে আমার শাশুড়ি মা যিনি রয়েছেন উনিও কাজের মধ্যে দিয়ে ফিরে গেছেন, এতে হয়তো অনেকটা ভালো লাগবে। তো সেই করতে করতে আমিও আমার কাজের মধ্যে দিয়ে ফিরে গেছি, তোমাদের সাথে গল্প করছি, কথা বলছি। এতে হয়তো আমার মনের মধ্যে একটু যে কষ্টটা সেটা হয়তো একটু হলেও দূর হবে, জানি না, আমার এটা মনে হলো। তো সেই কারণে। আর দ্বিতীয় কথা, অনেকেই আছে যারা অ্যাটমকে অনেক ভালোবাসো, আর অ্যাটমের ব্লগ তোমরা দেখে থাকো যে ও কি করছে, কি দুষ্টুমি করছে, কিভাবে কি করছে। এবার অনেকেই আছে, অনেকেই জিজ্ঞেস করেছিল যে অ্যাটমকে কিভাবে আমি খাওয়া দাওয়া করাই, কিভাবে ঘোরাই, সব কিছু এই নিয়ে একটা ব্লগ বানাতে। তো এই নিয়ে আমার কাছে দুবার রিকোয়েস্ট এসেছিলো যে হ্যাঁ তুমি অ্যাটমকে নিয়ে ভিডিও বানাও এবং অ্যাটম কী কী করে সারাদিন, কীভাবে খাওয়া দাওয়া করে, কোথায় কোথায় ঘুরতে যায়, সেসব কিছু নিয়ে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে অনেকেই আমার অ্যাটমকে ভালোবাসে। তো সেই কারণে ভেবেছিলাম যে তোমাদেরকে জানানোটা উচিত যে আমাদের সাথে এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো, এছাড়া কিন্তু আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের কাছে ছিল না। এই কয়েকদিনে আমরা কোনো রকম কোনো কাজ করতে পারছিলাম না। ঘরের কোনায় কোনায় ধুলো বালি নোংরা হয়ে জমেছিল। তাই ভাবলাম আজ থেকেই শুরু করে দিই সব কাজকর্ম। আর সাথে সাথে তোমাদেরকে বলি আমাদের এই রকম সম্মতে আমরা একে অপরের পাশে কিভাবে দাঁড়িয়ে রয়েছি। আর সেই গল্প করতে করতে তোমাদের সাথে আমি আজকের এই ব্লগটা আমি করছি। আর শুধুমাত্র যে বলবো যে একটা মানসিক যন্ত্রণা তা একদমই বলবো না, সাথে সাথে কিন্তু শারীরিক যন্ত্রণাও আমাদের উপর দিয়ে একটা ধকল যাচ্ছে। আমি কিভাবে তোমাদেরকে বলবো সেটাও হয়তো আমি বুঝে উঠতে পারছি না। শুধুমাত্র কাজ করে যাচ্ছি নিজের মনে, আর তোমাদের সাথে শুধু দুঃখগুলো বা কষ্টগুলো একটু শেয়ার করছি। এর আগে সবসময়তেই আমি বলেছি যে আমি আমার ব্লগের মধ্যে কোনো রকমভাবে দুঃখ কষ্ট এসব শেয়ার করবো না তোমাদের সাথে। কিন্তু আজ কেন জানি না তোমাদের সাথে সব কথাগুলো বলতে হয়তো একটু মনটা হালকা হচ্ছে, সেই কারণেই হয়তো বলছি। তো ওদিকে মোটামুটি কাজকর্ম সেরে চলে এসেছিলাম কিন্তু রুমের দিকে। আজকে রুমের বেড কাভার যেটা রয়েছে সেটা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করতে দেখতে পেলাম যে আমাদের যে বালিশের কাভারটা রয়েছে সেই কাভারেরটা দেখো একটুখানি ফুটো হয়ে গিয়েছে। এই ফুটোর কারণ তোমরা জানো যে আমাদের বাড়িতে যে মহান মানুষটি ছিল সেই মহান মানুষটি এই কাজটি করেছে। তো প্রত্যেকবারই ব্লগের মধ্যে আমি মহান মানুষ বলেই কিন্তু সবাইকে বলে উঠেছি যে হ্যাঁ ও আমার বাড়িতে মহান মানুষ। তো সেই কারণে মহান মানুষ বললেই ওকে সম্বোধন করলাম। যাই হোক,
আজকে জানি না কেন এই বালিশের ছেঁড়াটাও খুব ভালো লাগছে, যে হ্যাঁ ঠিক আছে রয়েছে, কোনো অসুবিধা নেই। এর আগে আমি সবসময় যখন আমি দেখতাম যে বালিশ নষ্ট করে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে, তখন খুব ওকে বকাবকি করতাম যে কেন এরকম করেছিস, সেগুলো করতে নেই, এইভাবে ওকে বকতাম। তো আজ মনে হচ্ছে যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এদিকে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি, আর তোমাদের সাথে গল্পও আমি করে নিচ্ছি। এখন যে কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের যাদের সাথে এরকম হয়েছে তারা কিন্তু বুঝতে পারছো, আর যাদের সাথে এখনও পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি তারা কিন্তু সামলে যেও। আমরা এরকম অনেক মানুষকে নিজের বন্ধু বানিয়ে রাখি, যে এরকম মনে করে রাখি যে এই মানুষটি হয়তো আমার পাশে সবসময় থাকবে, এবং যখন দেখা গিয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তখন সে সব্বার আগে দৌড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তুমি সবসময় তার পাশে থেকেছো তার বিপদ আপদকালীনে। তো এইসব মানুষকে সবসময় আমরা কী করি বলো তো, মনে করি যে হ্যাঁ এই মানুষটি অনেক ভালো মানুষ, এটা কিন্তু সত্যি আমরা মনে করি, আর এর থেকে বেশি কিচ্ছু না। তাদেরকে শুধু আমরা মনেই করি, আমি বারবার বলছি শুধু মনেই করি, আর এর থেকে বেশি কিন্তু কিচ্ছু না। তারা পাশে থাকে না এবং পাশে থাকার চেষ্টা করে না। আমি বারবার এরকম অনেক মানুষকে হেল্প করেছি, এইভাবেই আমি ভিডিওর মধ্যে দিয়ে বলছি, তাদেরকে আমি অনেক হেল্প করেছি যে কোনো সময়তে যে কোনো পর্যায়ে, কিন্তু তারা আজ এই মুহূর্তে আমার পাশে ছিল না, এবং একটা প্রশ্ন পর্যন্ত সে করেনি যে কি হয়েছে, কেন হলো, কিভাবে হলো। তারা দেখিয়েছে যে আমি তোমার পাশে রয়েছি, কিন্তু তারা কিন্তু আজকে থাকেনি এই মুহূর্তে, একটা প্রশ্ন পর্যন্ত করেনি যে কি হলো এমন। তো আমি এই দুঃখের সাথে কথাটা আমি বললাম, তোমরাও কিন্তু নিজেদের মধ্যে দিয়ে একটু সামলে চলো, এসব মানুষের কাছ থেকে দূরে থেকো। মানে আমি যেহেতু এই ঘটনার একটা মানে জলজ্যান্ত প্রমাণ, তাই তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করছি। প্লিজ আমাকে জিজ্ঞাসা করো না যে এই মানুষটি কে এবং কেন এভাবে তোমার সাথে হলো। হ্যাঁ, যদি কখনো সময় হয় বা কখনো যদি মনে হয়, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে হ্যাঁ এই মানুষটি কে, এবং আমি মুখের ওপরে বলবো যে হ্যাঁ এই মানুষটি এরকম একজন মানুষ, তার নাম এই। তো যাই হোক, কথা বলতে বলতে একটু রাগই প্রকাশ করে দিলাম, কিন্তু আমি রাগ প্রকাশ করলাম না, এটা হচ্ছে আমার অভিমান। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটা আশা করি তোমরা বুঝবে। কাজ করতে করতে একটু অভিমান হয়ে গিয়েছিল, সেটাই তোমাদের সাথে আমি প্রকাশ করলাম। তো এখানে মোটামুটি ঘর মোটামুটি পরিষ্কার টরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি শুধুমাত্র সোফাগুলোকে রেডি করে নিয়েছি, আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন করে আবার ক্লিন করে রাখা হয়েছে। এই মুহূর্তে গলার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, এখনও হয়তো তোমরা বুঝতে পারছো গলার অবস্থা খুব একটা ভালো নেই, অনেকটা বসে গিয়েছে, আর শারীরিক দিক থেকেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। একটু হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, যেখানে বসছি সেখানে বসে পড়ছি, কখনো মাথাটা ধরে রয়েছে, মাথাটা ভারী হয়ে রয়েছে, ঠিক এরকম একটা মনে হচ্ছে। এই মুহূর্তে মা মাঝে মধ্যে একটু করে আমাদেরকে জুস বানিয়ে দিচ্ছে, সেই জুসটাই কিন্তু আমরা দুজন মিলে খাচ্ছি। মাকে তো বলছে যে মা তুমি খেও না, কেন কি মায়ের আবার সুগার বেড়ে যাবে, সেই ভয় মাকে বলছে যে মা তুমি খেও না, আর এদিক থেকে আমাদের দুজনকে মা জুস বানিয়ে দিচ্ছে, সেই জুসটাই একটু একটু করে আমরা খাচ্ছি। কেন কি এই মুহূর্তে এখন সলিড খাবার গলা দিয়ে খুব একটা ভালোভাবে নামতে পারছে না, সেই কারণেই এখন আমরা এই জুসটাকেই সম্বল হিসেবে মানিয়ে রেখেছি, যে হ্যাঁ এখন এটাই হয়তো খেতে পারবো এবং জলের মতো করে খেয়ে নেব। তো যাই হোক, স্নান টান সেরে চলে এসেছি এখন। তো স্নান করে নেওয়ার পর আমি এসেছিলাম একটুখানি বাগানের দিকে। বাগানে দেখলাম দুটো ফুল হয়েছে, তো জবা ফুল দুটো রয়েছে, তো তিনটে দেখলাম রয়েছে এখানে আসার পর। তো তিনটে ফুল দেখে মনের মধ্যে একটা আলাদা রকম খুশি লাগলো, যে হ্যাঁ যাক ফুলগুলো দেখে একটু মনটা ভালো লাগবে, এবং ফুলগুলো ঠাকুরের কাছে একটুখানি দিতে পারবো আমি। তো এই মুহূর্তে ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই, তাই আবারও এই ফুলটাকেই আমি হচ্ছে যে নিজের ভালোবাসা বা ভালো রাখার উৎস হিসেবে বেছে নিলাম। আগের দিন অনেক রাত্রিবেলা করে স্নান করেছিলাম, আর মাথাতেও স্নান করেছিলাম, তাই কোনো রকমভাবে আজ আর চুলটা ভেজালাম না, আর ফুলগুলোকে তুলে এখন ঠাকুরের কাছে রেখে দেব। তো মা গিয়েছে ডক্টরের কাছে, তো অভিষেক মাকে নিয়ে গেছে ডক্টরের কাছে। তো সেই অবস্থাতে মা এসে পরে স্নান টান করে ঠাকুরকেই ফুলগুলো চাপিয়ে দেবে বা ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেবে, তাই ফুলগুলো আমি এখন এই মুহূর্তেই দিয়ে দিলাম। আর যেহেতু অনেকটাই বেলা পড়ে গিয়েছে, আস্তে আস্তে হয়তো মায়ের সন্ধে হয়েই যাবে, সেই কারণেই ফুলগুলোকে এখন তুলে নিলাম। তো মা যখনই আসবে তখনই ফুলগুলো ঠাকুরকে অর্পণ করে দেবে। আর এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, কেন কি স্নান করে সবার আগে আমি প্রণাম করি। স্নানে যাওয়ার আগে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, এখন এসে দেখি বেশ সুন্দরভাবে কিন্তু কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, আর আধ শুকনো তো প্রায় হয়েই গেছে,
বাইরে দেখলাম হালকা রোদ রয়েছে, তাই ভাবলাম এখনই জামা কাপড়গুলোকে একটু মেলে দিই আর তাড়াতাড়ি করে ঝরঝরে করে শুকিয়ে যাবে। আর এখন তো সেরকমভাবে কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম এই কাজটাকে অন্তত এগিয়ে রাখি, কাজটাও হয়ে যাবে আর আমার মনটাও হয়তো একটু ভালো লাগবে কাজের মধ্যে দিয়ে থাকলে। তো এখানে দেখলাম যে মোটামুটি খুব সুন্দরভাবেই রেডি হয়ে গিয়েছে, এবার জামা কাপড়গুলোকে শুধুমাত্র শুকোতে দিলেই হবে। আর সেভাবে কোনো কাজ নেই, জামা কাপড়গুলো এবার কয়েকটা রয়েছে যেগুলো আগের দিন মানে কাঁচা হয়ে উঠেছিলো, সেগুলো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। সেই সব জামা কাপড়গুলো এবার শুধু আমাকে একটু আলমারির মধ্যে রেখে দিতে হবে, তাহলেই মোটামুটি আজকের মতো আমার ছুটি। তো এবার শুধু অপেক্ষা করা মা আর অভিষেক কখন আসবে। দুপুরবেলার এই পড়ন্ত রোদে যেন এক অন্যরকম অনুভূতি রয়েছে। জামা কাপড়গুলো মেলছিলাম আর এই অনুভব করছিলাম, এ যেন শান্ত আর স্নিগ্ধ। এইভাবেই যেন শীত সবার ব্যথা দূর করে, শরীরে নিয়ে আসুক এক আরামের ছোঁয়া। এ কোনো কাব্যের পংক্তি নয়, এ হলো হৃদয় ভাঙা এক ত্যাগের যন্ত্রণা। যতই বলি দূরে যাও, সে যেন আঁকড়ে ধরে। তবে বিশ্বাস রাখি, যেমন রাতের পরে সকাল আসে, সেরকম দুঃখের পরেও কিন্তু সুখ আসে। এদিকে জামা কাপড়গুলো মেলছিলাম আর এই কথাটাই যেন বারবার মনের মধ্যে গেঁথে উঠছিল। আসলে জানলার দিক থেকে যখনই আমি বাইরের দিকটা দেখছি বা ব্যালকনিতে আসছি বা যখনই আমি ওই একটু বাগানের দিকে যাচ্ছি, তখনই না এই কথাগুলো যেন বারবার কানের মধ্যে দিয়ে আসছে আর মনের মধ্যে দিয়ে এই ভাষাগুলো আমার প্রকাশ পাচ্ছে। তো সেই কারণেই তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করছি। আর যতটুকু আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করছি বা ভয়েসে আমি কথা বলছি, ততটা কিন্তু আমার মনের মধ্যে সারা দিন চলাচলই করছে। তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এছাড়া যে আমি কোনো কথা বলছি বা গল্প করছি তা কিন্তু একদমই না। জামা কাপড়গুলো ভালো করে মেলে চলে এসেছি কিন্তু আবারও রুমের দিকে। ওদিকে ব্যালকনির যে দরজাটা রয়েছে সেই দরজাটাকে ভালোভাবে কিন্তু লক করে দিয়েছি। চলে এলাম রুমের দিকে আর তোমাদেরকে বললাম জামা কাপড়গুলো আমি এদিকে এখানে ভাঁজ করে নিয়েছিলাম। যে জামা কাপড়গুলো এখানে খোলামেলা ছিল সেসব জামা কাপড়গুলো আগে থেকেই ভাঁজ করে নিয়েছিলাম, তো সেগুলোকে ভাঁজ করে আবার নিজের নিজের তাকে রেখে দিচ্ছি। আর কাজগুলো করতে বেশ ভালোও লাগছিলো আজকে, কেন কি অনেকটা দিন হয়ে গিয়েছে। আর এবার মনে হচ্ছে জামা কাপড়গুলো যদি না ভাঁজ করি তাহলে পুরো ওলঢাল হয়ে যাবে। জামা কাপড়গুলো কয়েকটা ভাঁজ করাই ছিল, বাকিগুলো আমি আবারও নতুন করে ভাঁজ করে নিলাম। সেই ভাঁজগুলো আবার রুমের মধ্যে যেখানে যেখানে থাকে, মানে যেসব আলমিরায় কোনায় কোনায় থাকে, সেগুলো আবার নতুন করে রেখে দিলাম। এতে কি হবে, সময়ও পেরিয়ে যাবে আর কাজের মধ্যে দিয়ে থাকলে নিজের মনটাও ভালো থাকবে। তো সেই চিন্তা করেই কিন্তু সব কিছু কাজ আমি করে নিয়েছি। তো এখন আর কোনো রকমভাবে সেসব কাজকর্ম নেই, তাই ভাবছি এখন এই মুহূর্তটা আমি কি করে কাটাবো। তো এই দেখো জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করা হয়েছিল আর এদিকে যে চাদরগুলো ছিল সব চাদরগুলোও কিন্তু ভাঁজ করে নিয়েছি। সপ্তাহে মোটামুটি আমি 1 উইকের মধ্যে জামা কাপড়ের মতো করে কিন্তু চাদরটাকেও চেঞ্জ করে দিই। তো চাদরটা দেখো আমি যখন চেঞ্জ করছিলাম তখন দেখো 3টে কিন্তু উইক হয়ে গেল। এই 3 উইকের মধ্যে জামা কাপড় কিন্তু যেরকম ভাঁজ করা হয়ে ওঠেনি, সেরকম কিন্তু এখানে আমার চাদরগুলো ভাঁজ করা হয়ে উঠেছিল না। তো দেখো আবার নতুন করে আমি কিন্তু ভাঁজ করে রেখে দিলাম। তো এবার আশা করছি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর মনটাও অনেকটা হয়তো ভালো লাগবে। সত্যি বলতে মন হয়তো এখন এই মুহূর্তে ভালো করতে পারছি না, কিন্তু চেষ্টা আমি অবশ্যই চালিয়ে যাব নিজের মনটাকে সামলানোর জন্য এবং ভালো থাকার জন্য। অনেক সময় স্বার্থপরের মতো অনেক কাজ করতে হয়, সেগুলো না চাইলেও কিন্তু আমরা করি এবং করতে হয়। এতে হয়তো পরবর্তী সময়ের জন্য অনেকটাই আমাদের লাভজনক হবে বলে আমার মনে হয়। মনে আছে এই লাইটগুলো আমি দিওয়ালির আগে লাগিয়েছিলাম এবং তারপরে চলে গিয়েছিলাম বাবার বাড়ির দিকে। তো এখন সেই লাইটগুলো আমি খুলে নিচ্ছি, কেন কি এই মুহূর্তে আর লাইট জ্বালানোর মতো আমাদের বাড়িতে কারোরই সেই ইচ্ছেটা নেই। তো এই যে লাইটগুলো হয় বা টুনি লাইটগুলো, সেগুলো খুশির কারণে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, অন্নপ্রাশন বা জন্মদিন, মানে ভালো খুশির সময়তেই এইসব লাইটগুলো জ্বালানো হয়ে থাকে। মানে মধ্যবিত্ত ঘরে এরকমই হয় যে সবসময় ভালো আলো বা সুন্দর আলোটা জ্বালানো হয়ে ওঠে না। ঠিক আমাদের বাড়িতে যেহেতু মধ্যবিত্ত বাড়ি, তাই মধ্যবিত্ত বাড়িতে কিন্তু এরকম আলোগুলো ওই খুশির সময়তেই জ্বালানো হয়ে ওঠে। তাই এখন এই টুনি লাইটগুলোকে না আমার মনে হচ্ছে যে দরজার সামনে যেন বড়ই বেমানান। তো সেই জন্য দেখো আবার নতুন করে আমি আর কোনোরকমভাবে লাগাচ্ছি না, এখন সেগুলোকে খুলে দিলাম। তারপর যে ফুলটা লাগানো ছিল দরজার সামনে সেটাকে একটু খুলে গিয়েছিলো, ওটাকে একটু আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে টুইলাইটগুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি, মানে গুটিয়ে নিচ্ছি। তো এই গোটাতে গোটাতেই আমার অনেকটা সময় পেরিয়ে গেল। এবার মাকে একবার ফোন করে দেখব যে মা তুমি কোথায় আছো, এখন কতক্ষণ লাগবে বাড়ি আসতে।
তাহলে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর পরিবারের সকলের খেয়াল রেখো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা আমি একদমই জিজ্ঞাসা করব না, শুধু এটাই বলবো তাকে নিয়ে এটা আমার শেষ ব্লগ, তোমরা তাকে পারলে একটু ভালোবাসা দিও। তো চলো আজকের জন্য টাটা।